পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারাও এতে অংশগ্রহণ করেছে। তারা একটা হাইপ সৃষ্টি করেছে অভূতপূর্বভাবে যে জামাত ইসলামী বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে। এই যে হাইপটা, এটা কিছু কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করেছে, কারণ মানুষ বিশেষ করে কনফিউজড ভোটাররা কনফিউজ হয়ে গেছে। আমি নিজেও কনফিউজ হয়ে গেছি ভাই, আমি নিজেও কনফিউজ হয়ে গেছি। যে am I missing something নাকি? Am I missing something? Is it possible? আমি জানি না, দেশে থাকি না জন্য, যে দেশে কি এরকম হতে পারে? এই নির্বাচনে আপনি সরাসরি একজন সাংবাদিক হিসাবে, একজন সম্পাদক হিসাবে সরাসরি আপনার কেন্দ্র এবং বুথ এবং কিভাবে মানুষ ভোট প্রদান করছে সরজমিনে দেখার অভিজ্ঞতা হয়েছে। আপনি কি কোথাও কোনো অনিয়ম বা কারচুপি দেখেছেন? ধন্যবাদ প্রিয় মিশন ভাই। না না, আমি আসলে এই নির্বাচনটা তো যদি না যেতাম, আল্লাহ যদি আমাকে না নিতেন, তাহলে আমি আসলে জানতে পারতাম না যে বাংলাদেশে এ ধরনের একটা নির্বাচন সম্ভব। আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, যতটুকু আমার ধারণা, ধ্যান ধারণা, অভিজ্ঞতা জীবনে হয়েছে, আমি কখনো কল্পনা করিনি বাংলাদেশে এই ধরনের কানাডার মতো নির্বাচন করা সম্ভব। এবং যখন আমি নির্বাচনটার প্রচার প্রচারণা দেখেছি, নির্বাচনের 1 সপ্তাহ আগে পৌঁছেছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়াতে কয়েকটি আসন আমার দেখার সৌভাগ্য হয়েছে, বিধিমালাগুলো এবং ইত্যাদি। এবং যখন হয়ে গেল আপনার যে নির্বাচনের 48 ঘন্টা আগে যখন বন্ধ হয়ে গেল নির্বাচন প্রচারণা, এবং নির্বাচনের আগের দিন রাত 12টা থেকে, একদিন আগে 12টা থেকে মোটরসাইকেল আপনার ইত্যাদি বন্ধ, প্লাস নির্বাচনের আগের দিন রাত থেকে 12টা থেকে প্রাইভেট গাড়িও বন্ধ, একবার নির্বাচনের স্টিকার ছাড়া, এক অভূতপূর্ব দৃশ্য মিশন ভাই, এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি বলছেন যে আপনি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন আসনে আপনি দেখেছেন, মানে এটা কি ইলেকশনের দিনই আপনি ঢাকা চট্টগ্রাম দুই সিটিতে? না না না, নির্বাচনের আগে আমি ঢাকা কিছু আসনে, যে ঢাকা 17, তারপরে ঢাকা 15, এগুলিতে ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছি। প্রচারণা দেখেছেন, বাট নির্বাচনের দিন আপনি চট্টগ্রামে ছিলেন। নির্বাচন আমি চট্টগ্রামেই ছিলাম, কারণ আমি চট্টগ্রামের ভোটার, চট্টগ্রাম 10-এর ভোটার আজীবন, সেখানে ভোটটা দেওয়ার জন্য গিয়েছিলাম। সেই জন্য আমি প্রচারণা করে দেখেছি বিধি নিষেধগুলো কিভাবে পালিত হচ্ছে, কিভাবে নির্বাচন কমিশন কাজ করছে, এবং প্রার্থীরা প্রচারণা করেছে। এবার বিশেষ অন্যভাবে পোস্টার গুলো এক ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট হতে হবে, ব্যানার গুলো একটা সাইজ দিয়ে দিয়েছিল, এগুলি দেখেছি। কিন্তু নির্বাচনটা আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ পুরোপুরি সকাল থেকে একবারে বন্ধ হওয়া পর্যন্ত আমি মাঠেই ছিলাম, এবং দেখার বেশ কয়েকটি ভোট কেন্দ্র ভ্রমণ করেছি, ভিতরে গিয়েছি এবং ছবিও তুলেছি। এবং নির্বাচনের আগে প্রচারণার সময় আপনি কি লেভেল প্লেইং ফিল্ড দেখেছেন? জি, অবশ্যই অবশ্যই। শুধু তাই না, ইন্টারেস্টিংলি বিশেষ করে ঢাকা 17 আমি যেটা বেশি ছিলাম, যেহেতু আমাদের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন ওখানে দাঁড়িয়েছিলেন, সেখানে তারেক রহমান। আমি বললে আপনি বিশ্বাস করবেন না, গুলশান অঞ্চলে আমার মনে হয়নি বিএনপি নির্বাচনে আছে। একটা পর্যায়ে গিয়ে এত বেশি জামাত ইসলামের প্রার্থীর জন্য প্রচারণা, এবং তারা এত টাকা, বিপুল অর্থ তারা ব্যয় করেছে, একদম শিওর, আমি চোখে দেখা। এবং তাদের যে মানে বুথ গুলো এবং তাদের প্রচারণা, গান বাজিয়ে, এবং খুব সুন্দর পরিবেশ দেখলাম, খুব প্রচারণা। এটা আপনারা দেখেছেন ঢাকা 17-তে ডক্টর খালিদুজ্জামান যে অভিযোগ করেন যে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পরাজিত করা হয়েছে, কারণ এত বড় নেতা, তাকে তো জিতাতেই হবে, নয়তো মান সম্মান থাকবে না। আপনি কি এটা মনে করেন? না, এটা আমি মনে করি না, কারণ ঢাকা 17-তে লড়াই হয়েছে। আমি তো বললাম, যেভাবে করে আপনি যখন পরবর্তীতে আমাকে প্রশ্ন করবেন যে প্রচারণার মধ্যে কিছু কিছু জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা আমি আর কখনো বাংলাদেশে দেখিনি। যেমন জামাত ইসলামী খুব সুন্দর, তাদের আসলে জামাত ইসলামের সবসময়, আমি জামাত ইসলামী এবং শিবির, তাদের কর্মদক্ষতা এবং তাদের যে মানে স্পেশালিটি আছে, কিছু কিছু একতা এবং তাদের মেধা, এগুলো আমি সবসময় প্রশংসা করে এসেছি। এবং আপনার সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো, এবং তাদের যে কিছু সিস্টেম শেখার মতো, এবং তারা এবার যেটা বিশেষ করে করেছে, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি কিছু কিছু প্রমাণও পেয়েছি। তারা নির্বাচন প্রচারণাটা গতানুগতিক ভাবে যেভাবে আমরা করি, সেভাবে করে কিছু কিছু জিনিস তারা বাড়তি করেছে। তারা বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ আছে, তারা বিশেষ করে শহরাঞ্চলে, এখন গ্রামাঞ্চলেও সেই, মফস্বলেও সেম, এই আপনার রিক্সাওয়ালা, তারপরে আপনার এই ভ্যানওয়ালা, তাদেরকে ব্যবহার করেছে। এবং আমি যে রিক্সায় উঠেছি, আমি বিশেষ করে আমি ঢাকা, চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া ট্রাভেল করা ছাড়া
এবং নির্বাচনের দিনে শহরে ছাড়া আমি গাড়িতে ভ্রমণ করিনি, সবসময় আমি রিক্সাতে, ওই ইলেকট্রিক রিক্সা, এখন সব ইলেকট্রিক রিক্সা, অটো বলে, এগুলোতে উঠার চেষ্টা করেছি। যে রিক্সায় উঠেছেন সেই রিক্সায় কি হলো? সেই রিক্সা উঠার সাথে সাথে আমি তো যে প্রশ্নটা হয় কি এমন চলছে মামা, বলেন তো দেখি চাচা কি অবস্থা এখন নির্বাচনটা, এমনকি নির্বাচনের দিন সকালে যখন আমি ভোট দিতে যাচ্ছি তখনও সেম প্রশ্ন। 99.9% রিক্সাওয়ালা আমাকে বলেছে জামাত ইসলামী ভোটে জিতবে। এটা তো কোনোদিন, তাহলে প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি তাহলে হয়নি? তাহলে কেন না, জামাত ইসলাম মাত্র না, 75% পেল? এই তো বলছি আমি, জিনিসটা আসলে আমাদের জন্য এত বেশি নতুন এবং এত বেশি আমি আসলে কখনো দেখিনি। আমি তো দেখিনি, আমি বিদেশে থাকি 90 সালের পরে, 91 সালের পরে তো আর আমি আর ভোট দিতে পারিনি, আর পরে তো বাংলাদেশের লোকও দিতে পারেনি। তারা এই যে অভূতপূর্বভাবে এই যে যারা সমাজের মানুষের সাথে মেশে, তাদের পেশার কারণে এই লোক উঠাচ্ছে, লোক নামাচ্ছে, মাল উঠাচ্ছে, মাল নামাচ্ছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। এটাকে আপনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলতে পারবেন না, কারণ এরকম কোনো কথা নির্বাচন আচরণবিধিতে লেখা নাই, কারণ এর আগে কোনোদিন এটা হয়নি, এবার এখন হয়তো ভবিষ্যতে হতে পারে। যেখানেই গিয়েছি রিক্সাওয়ালাদেরকে আমি পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি তাদেরকে ব্যবহার করা হয়েছে জামাত ইসলামের প্রচারের জন্য। প্রচারটা একটু অন্যভাবে করা হয়েছে। তারা জামাত ইসলামের ভোটার বা সমর্থক তা বলেনি। আমার কয়েকজন রিক্সাওয়ালা আমাকে বলেছে আমাদের পুরা পরিবার বিএনপি সমর্থক এবং বিএনপি কে ভোট দিত, এবার দেব না, কারণ বিএনপির নীতি আদর্শ আমাদের কাছে ভালো লাগছে না, চাঁদাবাজি ইত্যাদি, আমরা জামাতকে ভোট দেবো। তাতে করে সাধারণ মানুষের মনে একটা ধারণা হতে পারে এটা অর্গানিক প্রচারণা, জামাত ইসলামী পরিবর্তিত হয়ে যাবে। এখন আমারও কিছুটা আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এবং আমার ভাই ছোট ভাইয়ের সাথে আলোচনা করতাম প্রতিদিনই খাওয়ার টেবিলে, যে জামাত ইসলামী কি হয়ে যাচ্ছে নাকি। তাহলে অনেক মানুষ হয়তো কনফিউজ হয়ে বলতে পারে এই জামাত ইসলামী যদি হয়েই যায় আমার ভোটটা নষ্ট করে লাভ কি। সাথে সাথে আমাদের বহির্বিশ্বে যারা আমাদের সাথে গত 15, 16, 17 বছরে সহযোদ্ধা হিসেবে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছি আমরা, বিশেষ করে যারা পরিচিত, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারাও এতে অংশগ্রহণ করেছে। তারা একটা হাইপ সৃষ্টি করেছে অভূতপূর্বভাবে যে জামাত ইসলামী বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে। এই যে হাইপটা, এটা কিছু কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করেছে, কারণ মানুষ বিশেষ করে কনফিউজড ভোটাররা কনফিউজ হয়ে গেছে। আমি নিজেও কনফিউজ হয়ে গেছি ভাই, আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে am I missing something নাকি? Am I missing something? Is it possible? আমি জানি না, দেশে থাকি না জন্য, যে দেশে কি এরকম হতে পারে যে জামাত ইসলামের ক্ষমতায় চলে আসবে? আসতেও পারে, জনগণ যদি থাকে, আমরা যেটা অনেক কিছু হয়তো জানি না, ওনারা জানেন। এই যে জিনিসটাকে আমি নতুন হলেও জিনিসটা আমার মনে হয় না লেভেল প্লেইং ফিল্ড বলেন যেটা বলেন ঠিক। কারণ নির্বাচনের একটা, আমরা বিদেশে থাকি, আপনিও ইংল্যান্ডে থাকেন, আমি কানাডায় থাকি, এখানে গ্যালপ পোল, তারপরে আপনার যে বলি আমরা যেটাকে এক্সিট পোল, এগুলিকে একেবারে উল্টো করে দিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে জামাত ইসলামী ক্ষমতা আসবে। কিন্তু বাস্তবতা কি সেটা বলে? আমি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যারা সাধারণ মানুষরা, রিক্সাওয়ালা বা তারা না, কিছু খোঁজখবর নিয়েছি, প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, গ্রামাঞ্চলে বলছি আমি, একটু ব্রাহ্মণবাড়িয়া গেছি 2-3টা আসনে, এবং ঢাকাও দেখেছি যে খালেদুজ্জামানকে অনেকে চেনেন না, যে তাকে যে ভোট দেবে, কিভাবে ভোট দেবে, যে উনি কে, তারেক রহমানের সাথে তার তুলনা হয় কিনা, একটা দেশের দলের প্রধান অ্যাকর্ডিংলি শফিকুর রহমানও, যে উনি যেখানে দাঁড়াবেন তার একটা আলাদা প্রভাব আছে, তার জন্য দল চেষ্টা করবে, জনগণ তাকে হয়তো ওই আসনে নিশ্চয়ই উনি গবেষণা করেই ওই আসনে দাঁড়িয়েছেন, যে আসনে তার সেফ আসন। সেই জন্য আমি এই জিনিসগুলোকে এবার নির্বাচন দেখে, প্রথম আপনার সাথে কথা বলছি, কিন্তু আর কারোর সাথে কালকে এসে এত টায়ার, টাইম চেঞ্জ, আমার কাজ, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়ে আমি আর এগুলো সুযোগ পাইনি, এমনকি লাইভে যাওয়ার সুযোগ পাইনি। আপনার সাথে প্রথম শেয়ার করছি এই জিনিসটা, যে এটা এবার আমরা দেখলাম, এটা অনেকটা আমাদের কাছে, আমার কাছে এদের অর্গানাইজেশনটা আমার কাছে, এই যে আর কিছু গোপন জিনিস রাখা, যে গোপনে গোপনে কাজ করা, এটাও অনেক কিছু, যেমন নির্বাচনের 2 দিন আগে জামাতের আমির উনি ঘোষণা করলেন আমরা জাতীয় সরকার করতে চাই। এটা একটা একেবারে নেহায়েতি পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা উনি কিছুটা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য, কারণ উনি ভালো করেই জানেন এই পর্যায়ে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি কখনোই এই ব্যাপারটাতে ছায় দেবেন না, কারণ ওনার তো ওনার দলের লোকজনের মনের ভাব প্রকাশ করতে হয়। চেয়ারম্যান হলেই যে যা ইচ্ছা তাই, অ্যাকর্ডিংলি ওনাকে প্রশ্ন করা হলো পরের দিন, জামাতের আমিরের আহ্বানে আপনার কি মতামত, উনি বলেছে প্রশ্নই আসে না, পলিটিক্যাল অপোনেন্টকে নিয়ে জাতীয় সরকার গঠন করার মতো এরকম কোনো ইচ্ছা আমাদের নাই এবং এর কোনো পরিবেশও নাই।
এই কথাটা। আরেকটা জিনিস বলি এখানে ইন্টারেস্টিং, ডিবেট। এই যে ডিবেট কথাটা বলে উনি যে পলিটিক্যাল হাইপ সৃষ্টি করেছেন, অনেক সৃষ্টি করতে পেরেছেন, কারণ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তাদের সহায়ক হিসেবে কাজ করেছেন। আমি জানি না পশ্চিমে তো এরকম ডিবেট হয় না, পশ্চিমে ডিবেট হয়, গুড, আমি আপনার কথা কারেক্ট। পশ্চিমে এটা একটা কালচার, বাংলাদেশে তো এই কালচার নাই, এখন নাই। এখন আপনি তো নতুন ভাবে সৃষ্টি করতে পারবেন, কখন পারবেন? যদি পরিবেশটা ঠিক থাকে। কিন্তু বিএনপি আর জামাতের মধ্যে নির্বাচনের আগে যেসব কথাবার্তা হয়েছে, আমি তো বলছি বিএনপি, জামাত বলেছে, বিএনপি বলেনি তা না, বিএনপি এমন কিছু কথাবার্তা বলেছে। মারুফ রাজু, এই যে বিতর্কে বা ডিবেটে যে বিএনপি রাজি হলো না, এর পিছনে কি দুইটা কারণ কাজ করে? এক নম্বর কারণ হচ্ছে তারেক রহমান যুক্তিতে হেরে যাবেন মনে করতেছেন, অথবা তারেক রহমান শফিকুর রহমানকে নিজের সমকক্ষ মনে করেন না। না, এটা আমি দুটারই এক্সাক্ট উত্তর হয় না আমার ধারণা আর কি। আপনার কথার সাথে ইয়ে করে বলছি, রেসপেক্ট নিয়েই বলছি। এখানে আমাদের এক নম্বর কথা, আমাদের এই কালচারটা নাই, এবং এই কালচারটা যদি আপনি করতে চান আমাদেরকে আরো মননভাবে আমাদের চেঞ্জ হতে হবে, ওটা আমাদের হয়নি। আর যদি তারেক রহমান তার সাথে নির্বাচনে যদি ভয়ই পায়, ধরে নিলাম ভয় পেয়ে গেছে, এবং যে উদ্দেশ্যে জামাত ইসলামী বলেছে যে ওনাকে আমি ডিবেট করতে বলি, তারেক রহমান করলেন না, ঠিক আছে, তাহলে তো বিএনপিতে এ ব্যাপারে পয়েন্ট হলো, মাইনাস পয়েন্ট হলো বিএনপির, যে বিএনপিতে তাহলে জনগণ কি সেই মাইনাস পয়েন্টটাকে কি সমর্থন দিল? নির্বাচনের ফলাফলকে সেটা বলে না। আমরা এখন রেস্ট্রোস্পেক্টিভ ভাবে নির্বাচনের আগের কথা, নির্বাচনের ফলাফল দেখে সেটাই ভাবে কথা বলতে হবে, একটা বললে হবে না। তাহলে নির্বাচনে যে বিপুল বিজয় বিএনপি অর্জন করলো, এবং জামাত ইসলামী বলেছিল তারা সরকার গঠন করবে, অনেককে কনফিউজ করেছিল, সেটা তো হয়নি। যেটা প্রত্যাশিত ছিল, বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দল, একটা নিষিদ্ধ অবস্থা আছে, আরেকটা এখন নতুন ভাবে সরকারে এসছে। আর জামাত ইসলামী তো নিজস্ব এনটিটি, তো এতদিনে এই প্রথমবার জামাত ইসলামী এককভাবে নির্বাচন করলো জোটের বাইরে। এর আগেও করেছে জোটের বাইরে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ করেছিল। 18 সিট পেয়েছিল 2091 সালে, তার পরবর্তীতে 2-3টা সিট। সেখানে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে রাতারাতি বিএনপির ভোট পাবে না, জামাত ইসলামী ভোটটা পাবে। এটা কিন্তু আসলে স্বাভাবিক যে সিস্টেম আমরা মনে করি সেটাতে যায় না। বিএনপির জনপ্রিয়তা তো অবশ্যই প্রমাণিত হয়েছে, যেহেতু তারা 210-15টা আসন পেয়েছে, কিন্তু জামাত ইসলামের এই যে সরকার গঠন করতে পারলো না, এই জন্য জামাত ইসলামের দোষগুলো আপনি কি দেখেন? মানে তাদের আরো ভালো কিছু কি করার ছিল, বা আরো মানে কেন তারা এত কম আসন পেল? মানে না, জামাত ইসলামী কেন, এই যে আপনি বললেন যে কেন কম আসন পেল, এটাই কিন্তু প্রশ্নটা আসলে। ওনারা এতগুলো আসন পাবে, কে ওনাদেরকে বলেছে? এটা কে, মানে কোথা থেকে ওনারা পেলেন? আমার তো ধারণা ছিল প্রথম থেকে, আমি কয়েকটা টকশোতে বলেছি নির্বাচনের 4 দিন আগেও, 60 থেকে 70টা ওনারা আসন পাবেন হিসাবে, ক্যালকুলেশন আমাদের সেনাবাহিনী থেকে। আরে আপনি এটা বলতেছেন, ইসলামী আন্দোলন বলছে তারা 143টা আসন তাদের প্রার্থী গ্রেডে আছে। আর একটা জিনিস খুব, না, ইসলামী আন্দোলনের কথা আমি বলতে চাই না আসলে, বলি ইসলামী আন্দোলনের কার্যকলাপ, তাদের কথাবার্তা, তারা কতক্ষণ জামাত ইসলামী সাপোর্ট করে, কতক্ষণ আবার কি জানি করে, এগুলি তাদের ব্যাপারে আমি বলতে চাই না, উইথ অল রেসপেক্ট। বাট আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যদি জামাত ইসলামী সত্যি সত্যি সরকার গঠন করতে হয়, 200 সিটে নমিনেশন দিয়ে সরকার গঠন করেছে, পৃথিবীর ইতিহাস আপনি যদি দেখাতে পারেন, এখন পর্যন্ত দেখাতে পারেন, তারা আমি আর কখনো রাজনৈতিক বিতর্ক করব না, কোনো সম্ভব না। আপনার প্রমোশন দেখতে হবে তো, 200 সিটে ওনারা, 200 থেকে একটু বেশি সিটে ওনারা নমিনেশন দিয়ে, 214 সম্ভবত, 214 দিয়ে আপনি 160 বা 150-52 পেয়ে যাবেন, এটা কঠিন। আমি স্বাভাবিক হিসেবে বলছি, কারণ আপনার তো অপশনটা, আপনার প্রপোর্শনের চান্সটা কমে গেল। আপনার কি মনে হয় না যে এই যে ইসলামী আন্দোলনের সঙ্গে একটা সমঝোতা, এনসিপি পরে আসা, বিভিন্ন কারণে আসলে একটু হজবরল হয়ে গেছে সব মিলিয়ে? আমার আসলে মিশন ভাই, আপনি যাই বলি না কেন, আমি আপনি এখানে সারাদিন আলোচনা করি না কেন, আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল, এবং গত 15, 16, 17 বছরে আপনি যতই বলেন বিএনপি অনেক ভুল করেছে, আন্দোলন করতে পারেনি, ঈদের পরে আন্দোলন যত ট্রল করেন, কিন্তু বিএনপি একমাত্র মাঠে ছিল, বিএনপির লোকজনই নির্যাতিত হয়েছে, সাথে জামাতেরও হয়েছে, কিন্তু প্রত্যেক সময় চান্স ছিল আওয়ামী লীগ যদি সঠিক নির্বাচন দেয় বিএনপি ক্ষমতায় আসবে। এই বিশ্বাস মানুষের মনে, জনগণের মনে, বিদেশে যারা আছে তাদের মনে ছিল। এখন জামাত ইসলামী, ওনারাও নির্যাতিত ছিল, কিন্তু ওনারা সবসময় জোটে ছিল। জোট থেকে বেরিয়ে আমি তো মনে করেছিলাম জামাত ইসলামী আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, একটা ঐক্যমত্যের মধ্যে
বিএনপির সাথে নির্বাচন করবো আলাদা, কিন্তু আমরা ঐক্যমত সরকার করব, সত্যি সত্যি ঐক্যমত সরকার হতে পারে, কেন হবে না? অনেক দেশে ঐক্যমত সরকার হয়েছে পৃথিবীতে, সাউথ আফ্রিকাতে হয়েছে, যখন নেলসন ম্যান্ডেলা যখন শেষ যখন নির্বাচনে যখন জয়ী হলেন, তখন কিন্তু ওই এএনসির সাথে কিন্তু ওই যে সাউথ আফ্রিকার যে বিরোধী দল যারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, বোথা তাড়িয়ে ছিলেন, তারা কিন্তু ঐক্যমত সরকার করেছিল এবং তারা কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এটা কয়েক টার্ম পর্যন্ত বজায় রেখেছিল। বাংলাদেশে হতে পারতো, বাংলাদেশে এটা হলে কি লাভ হতো? এই যে আওয়ামী লীগের কথাটা আমরা শুনি, আওয়ামী লীগ চলে আসছে, ফিরে আসবে, পুনর্বাসন হবে, এগুলো তখন থাকতো না। আজকে দুইভাবেই কিন্তু ভালো, আপনি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল হয়েছে, সেটাও ভালো, আবার একসাথে থাকলেও সেটাও ভালো। শেখ হাসিনা যদি দেশকে লুট করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একচ্ছত্র থাকার জন্য একটা সব দলকে নিয়ে যারা নির্বাচনের বিরোধিতা ছিল তারাও যদি মন্ত্রিসভায় থাকে, সরকার গঠন করে দেশ চালাতে পারে অবৈধ সিস্টেমে, এটাকে সুন্দরভাবে ভালোভাবে ব্যবহার করা যেত, কিন্তু করা যায়নি, করা হয়নি। সবাই মনে করেছে আমরা ক্ষমতায় যাব। বাস্তবতা হলো যেটা আমরা এখন দেখেছি, এখানের মধ্যে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে লাভ নাই। আমি বাংলাদেশে অবস্থান করে কানাডার মতো ভোট আমি দেখেছি ভাই। আমাকে ওই যে আঙ্গুলে দেখেন এখনো দাগ আছে, যায়নি, এখনো দাগ আছে, কি কঠিন দাগ রে ভাই। আমি ডেলি ধুচ্ছি, যাচ্ছে না, দেখেন ডেলি ধুচ্ছি, এক সপ্তাহের উপর হয়ে গেছে, আজকে এক সপ্তাহ এক্স্যাক্টলি, যাচ্ছে না, এটা উঠছে না। এটা লাগিয়ে দিল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে কোন রকম যে কিছু করবেন, আমি অমুক, আমি অমুক দলের নেতা, আমি অমুক ক্যাপ্টেন, আমি অমুক জেনারেল, এগুলো কোনো কাজ হবে না। এবং সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল এই ব্যাপারে আমি বলতে চাই, প্রফেসর ইউনূস সরকার গত 1.5 বছরে কি করেছে না করেছে সবাই জানি, অনেক কথা আমরা বলি, কিন্তু এই যে নির্বাচনটা তারা বাংলাদেশকে দিয়ে গেছে, এই নির্বাচন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তারা ছিল অরাজনৈতিক সরকার, তাদের আর যত দোষ গুণ বলেন না কেন, নির্বাচনের ব্যাপারে তারা কিন্তু একনিষ্ঠভাবে কাজ করেছে। এবং নির্বাচনের পরে 3 দিন পরে, 2.5 দিন পরে কোন সরকার ক্ষমতা হস্তান্তর করে চলে যায়, এটা আমি দেখিনি। আপনি দেখেছেন কোনোদিন জীবনে? আমি দেখিনি। এশিয়া উপমহাদেশে তো অবশ্যই দেখিনি। 6 মাস থাকবে, নির্বাচনের পরে গণপরিষদ হবে, এই হবে, হ্যাঁ 6 মাস আরো থাকবে। 96 সালে শেখ হাসিনা চলে গিয়েছিল একবার, এরকম 3 দিন পরে, 2.5 দিন পরে যায়নি, 1 সপ্তাহ সময় নিয়েছিল। আচ্ছা, 1 সপ্তাহ সময় নিয়েছিল। এরা তো একেবারে মনে করেন রোজাও আসছিল, মানে ভ্যালেন্টাইন ডে এর ভিতরে সব শেষ। আমি তো চলে এসেছি 16 তারিখ, রওনা দিয়েছি। আমি পরে ইয়ার আগের দিন চলে এসেছি, রওনা দিয়েছি শপথের। আল্লাহ মানে একটা ব্যাড লাক, আমি আর কোনো ছিল না, আমার রেস্টুরেন্টের ব্যাপার আছে, প্লাস আমার সবকিছু সেট করা ছিল, আমি আর থাকতে পারিনি। আমার ইচ্ছা ছিল শপথ গ্রহণের অনুষ্ঠানটা দেখবো, কিন্তু সব আমরা টেলিভিশনে দেখেছি। তাই এগুলি আসলে এখন বলে অনেকে এখন টকশোতে এসে অনেক বড় বড় কথা বলে, এবং অনেক বড় বড় আমাদের যারা আছে টকশো বিশ্ব মরল আমাদের কিছু আছেন, ওনাদের কথা এখন মানুষ বুঝে গেছে। এখন আপনারা ভাই দেশটাকে অস্থিতিশীল করেন না। বিরোধী দল হিসেবে জামাতকে কাজ করুক, জামাত ইসলামে ভালো ভালো জিনিস করবে আমরা আশা করি। পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন আমির সাহেব, ঝাড়ু দিচ্ছেন, এগুলো গুড সাইড, এগুলোকে আমি এগুলোকে ট্রল করতে রাজি। 75টা আসন, এর আগে ছিল মনে হয় 12টা আসন সর্বোচ্চ, এখন এই যে 75 বা 76 পেল জোট সহ, এটা না ওদের এখন হাইয়েস্ট ছিল 18, 2091 সালে 18। কিন্তু এই যে 75টা, এটা কি আপনি খুব খারাপ বলতে পারবেন? ভালো বলছি আমি এটাকে, ভালো বলছি, খারাপ বলার তো প্রশ্নই নাই। কারণ পিনাকি ভট্টাচার্য ট্রল করেছিল নির্বাচনের কয়েকদিন আগে যে বিএনপি কে মানুষ ভোট দেবে 20 গুণ বেশি তাদেরকে দেবে। 2018 সালে তারা পেয়েছিল 5টা আসন, এটা 20 গুণ করলে 100 আসন পাবে। এই জিনিসগুলো কিন্তু আসলে জামাত ইসলামী তাদেরকে ইনভলভ করেছে। আমি জানি না আর্থিক ভাবে করেছে কিনা, মনে হয় আর্থিক ভাবে করেছে, তারা তো ইউটিউব ব্লগার, টাকার দরকার, করতেই পারে। তারা এইগুলি করে জামাত ইসলামের ক্ষতি করেছে। যদি তারা জামাত ইসলামের পক্ষে এগুলি না করতো, তাও জামাত ইসলামের 70-75টা সিট পেত। কিন্তু এইভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা কথা কিন্তু তার সাথে আসতো না। কিছু কিছু ভুল তো জামাত ইসলামী করেছে, বিএনপি অনেক ভুল করেছে, জামাত ইসলামী করেছে। জামাত ইসলামী ক্ষমতার জন্য নীতিকে বিসর্জন দিয়েছে। মেজর আখতারুজ্জামানের মতো একটা বদমাইশ, একটা লম্পট, একটা মিথ্যাবাদী বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত লোক নমিনেশন দিয়েছে। কেন দিয়েছে মনে করেন? মুক্তিযোদ্ধা, এই জন্য মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযুদ্ধ আছে। জামাত ইসলামী ভালো ভালো মুক্তিযোদ্ধাকে দিতে পারতো যদি সত্যি সত্যি। আর জামাত ইসলামী কেন দিবে ভাই? জামাত ইসলামী আপনাকে কেন নমিনেশন দেবে, আমাকে কেন দিবে? তারা তো ওই ক্যাডার ভিত্তিক দল, তাদের রোপণ হতে হয়, তাদের ছোট থেকে আস্তে 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 বড় হয়ে তারা যায়। তারপরে আপনার কল্যাণ অলি আহমেদকে দিয়ে
কি করে জনগণ? আমি চিটাগাঙে লোক, আমি কর্নেল ওলি, আমাদের সাথে ভালো পরিচয়। সেখানে মানুষ গালাগালি করতে পারে। আমি শপিং মলে গেছি, ওখানে মানুষ গালাগালি করছে কর্নেল কেন ওলিকে। কেন অলি তো এই যে কর্নেল জনপ্রিয়। ওলি শেষ সময় এসে এই যে নিজেকে নিচের দিকে নামালেন, এই কর্নেল ওলি কিন্তু জামাতের কারণে, জামাতের সাথে বিএনপি জোট করবে 2001 সালে উনি বিএনপি থেকে পদত্যাগ করে বিএনপিকে বিদায় দিয়ে উনি এলডিপি গঠন করলেন, যে যাই হোক জামাত ইসলামের সাথে আমি কোনোদিন বসবো না, জোটে যাব না। আজকে কেন উনি নির্বাচনের কয়েকদিন আগে, তাও যদি হতো যে ঠিক আছে উনি একটা এমপি করবেন, নমিনেশন করবেন, এমপি নির্বাচন করবেন, তাও না। তারপরে কিছু মিথ্যাচার, কিছু উই রিভোল্ট এবং ইয়ে নিয়ে উনি করেছেন মিথ্যাচার, একদম নির্জলা মিথ্যাচার। যেটা উনি উই রিভোল্ট কখনোই বলেননি। কোন সেনাবাহিনীতে কোন অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকার পরে নিজের লোক কোনোদিন উই রিভোল্ট বলে না, সবই জিয়া রহমান করেছেন। আজকে উনি এখন উনি কোথায়, ওনার অবস্থানটা দেখেন। মানুষ এটাও বলছে যে কর্নেল ওলি, মেজর আখতারুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম, তারপরে ওই যে মেজর শাহজাহান ওমর, তাদের কথা একসাথে বলছে, তাদের কথা বলছে মানুষ। আমাদের চট্টগ্রামে আমি কয়েকজন বলেছে আমাকে, আমার বন্ধু বান্ধবের মধ্যে, পরিচিতের মধ্যে, যে তারা আজকে কোথায় থাকতো, এই লোকগুলি আজকে মানুষের মাথায় থাকতো যদি বিএনপি ক্ষমতায় আসে। তারা যদি বিএনপি তারেক রহমান মেজর ইব্রাহিমকে ফোন করে 2 হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমি আপনার কাছে মাপ চাই, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন না। জি, ওই যে যেহেতু ওনার সাথে যোগাযোগ, উনি বলেছে আমার সাথে যোগাযোগ হয়নি, ফোন দেয়নি, উনি তাকে যথেষ্ট পরিমাণিত করেছে। যারা এনারা তো আমাদের মাথার মুকুট ছিল। জেনারেল ইব্রাহিম কিন্তু আমি নিজে বলেছি উনি আমার ব্রিগেড কমান্ডার ছিল, আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম। এবং আমি তখন একটা ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট, উনি ব্রিগেড কমান্ডার, এটা তাকে মানে বিশাল ব্যাপার। উনি যেখানে আজকে পোল্ট্রিবাজ হয়ে উনি 6 মাসের জন্য এমপি হলেন, আজকে উনি কোথায় দেখেন আপনি। মানুষকে কিন্তু আল্লাহ কিন্তু ওই যে সূরা ইমরানের আমি যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অসম্মানিত করি, এই কথাটা কিন্তু অনেকে বিশ্বাস করে না, মুখে মুখে বলে। আজকে আমরা প্রমাণ পেলাম, নিজেই প্রমাণ পেলাম। এই জামাত ইসলামে এই জিনিসগুলোকে আসলে করা উচিত হয়নি। আর কিছু কিছু মহিলা, আমি জামাত ইসলামের ব্যাপারে কথা বলা আমার কোনো প্রয়োজন নাই, আর আমি এটাকে মনে করি না যে আমার দরকার আছে। তারপরে বলি, ওনারা 1-2 জন মহিলাকে নমিনেশন দিতে পারতেন। হিন্দুকে যদি নমিনেশন দিতে পারেন, মহিলাকে দিতে পারেন না। এই জন্য মহিলারা তাদেরকে ভোট দেয়নি। আমি আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেক মহিলা, আমাদের ছোট ভাইয়ের ওয়াইফ থেকে শুরু করে আশেপাশের মহিলাদের সাথে আমি কথা বলেছি, জামাতকে ভোট দেয়নি। তারা জামাতের ব্যাপারে মানে সংখ্যা ছিল তাদের, জামাত কি করবে, যে তার মহিলাদের বিরুদ্ধে কি কিছু করবে, মহিলাদের ব্যাপারে কোনো আইন করবে, মহিলারা কি কাজ করতে পারবে না, 5 ঘন্টার বেশি করতে পারবে না, ইত্যাদি তারা যে বলেছে, এগুলো কিন্তু মহিলাদেরকে শঙ্কিত করেছে। সেগুলো ফলগুলো বিএনপির পক্ষে গেছে। বিএনপি অবশ্য সবসময় মহিলাদের ভোটে, বেগম খালেদা জিয়া মহিলাদের ভোটে 90 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। আর নীরব ভোট। আওয়ামী লীগের ভোটগুলি কোথায় গেল? এই যে আওয়ামী লীগ, এখন অনেকে বলে আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার ধারণা আওয়ামী লীগের ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে যায়নি। এবং এই যে ভোট পড়েছে 50% 52%, এখানে প্রায় 30-32% আওয়ামী লীগের যে ভোট, এই ভোটটা কিন্তু তারা দিতে যায়নি। আমি দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা আমরা চিনি, তারা ভোট দিতে বের হয়নি। ভোট কেন্দ্রে কিছু কিছু তো গেছে বিভিন্ন জায়গায়। যারা গেছে তারা কি করছে বলে আপনার মনে হয়? যারা ভাগ হয়ে গেছে ভোট, তারা কিছু জায়গায় আসনে জামাতকে দিয়েছে, কিছু আসনে আওয়ামী লীগকে দিয়ে, বিএনপিকে দিয়েছে। এটা তারা কিন্তু ভাগ হয়ে গেছে, কিছু আসনে জাতীয় পার্টি গেছে। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, আমরা তো কথা অনেক বলছি, আমি খুব শঙ্কিত ছিলাম, একটু শঙ্কিত ছিলাম জাতীয় পার্টি নিয়ে। যেমন জাতীয় পার্টি তাদের যে অবস্থান, বিশেষ করে রংপুর অঞ্চলে, তারা অ্যাটলিস্ট 15টা নির্বাচন পাবে বলে আমি আশা করেছিলাম। তারা যখন এইভাবে ওয়াইপড আউট হয়ে গেল, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার যে সম্ভাবনা, যারা এখনো বলে, তাদের জন্য বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই ফর্মে, এই নামে কখনোই বাংলাদেশের জনগণের ভোট পাবে না, কখনোই আর পাবে না। কারণ জাতীয় পার্টি যদি 15টা থেকে 20টা আসন পেত, আমরা ধরে নিতাম আওয়ামী লীগের জানালাটা, দরজাটা একটু চাপানো আছে, একটু খোলা, এখান দিয়ে ঢোকার একটা সুযোগ আছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হিসেবে একটা সিটও পায়নি, এবং তাদের যেসব দুর্গ রংপুরে, এগুলা পর্যন্ত জামাত এবং বিএনপি নিয়ে নিয়েছে। এই জন্যই প্রমাণ যে আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আসতে দেবে না। আপনাকে আইন করতে হবে না। না, সামনে নির্বাচনে তো আওয়ামী লীগ যে কোনো না যে কোনো ফর্মে অবশ্যই নির্বাচন করার অধিকার পাবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আওয়ামী লীগকে যদি এখনো যদি অ্যালাউ করে দেয়, বাংলাদেশের জনগণ যেভাবে করে আওয়ামী লীগের প্রতি আমাকে প্রত্যাখ্যান করেছে, জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, তারা যদি কোনো দেশে উল্টা কিছু না হয়, বিএনপি জামাত যদি কোনো বিরাট কোনো কিছু ভুল না করে, তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কখনোই তারা ফিরে ওই মুসলিম লীগের মতো থাকবে,
মুসলিম লীগ যেমন বাংলাদেশে ছিল, বিলুপ্ত না আবার বিলুপ্ত এই ধরনের থাকবে কিন্তু আমার আমি ধারণা। দেখতেছি যে আওয়ামী লীগের লোকজন বলতেছেন যে এখনই সময় আওয়ামী লীগের বিএনপি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী জামাতকে প্রতিহত করার সময়। তো আপনার কি মনে হয় যে বিএনপি সে ফাঁদে পা দেবে? না, বিএনপি কখনোই সে পথে পা দেবে না। জামাত ইসলামের সাথে যদি বললাম তো, নির্বাচনের আগে কিছু কিছু কথাবার্তা জামাত ইসলামীও বলেছে, বিএনপিও বলেছে নির্বাচনী মাইলেজ পাওয়ার জন্য, যেগুলি এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান এখন এক শব্দ এই ব্যাপারে বলেনি এবং বলবেনও না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব সব ঠিক আছে, 24-এরও ঠিক আছে, দুইটাকে সমন্বয় করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। জামাত ইসলামী বাংলাদেশের এখন একটা পরীক্ষিত রাজনৈতিক দল এবং তারাও স্বাধীনতার সপক্ষে বলেছে, তারা স্বাধীনতা বিশ্বাস করেছে, পরবর্তীতে প্রথমে বিরোধিতা করেছে, এখন বিশ্বাস করে। নতুন প্রজন্ম যারা জামাত ইসলামী করে তাদেরকে রাজাকার বলার কোনো সুযোগ নাই এবং বিএনপিকেও আওয়ামী লীগকে সহায়তা করার বলার কোনো সুযোগ নাই। যেখানে বিএনপির প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত ছিল এবং বেগম খালেদা জিয়াকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে কথা আছে। আওয়ামী লীগকে বিএনপি কখনোই এই জন্য আমি বলি যে দেবে না। মনে করেন যে তারেক রহমানের সামনে শেখ হাসিনা এবং শফিকুর রহমান, তারেক রহমান কাকে বেশি বিশ্বাস করবে? অবশ্যই শফিকুর রহমানকে, কারণ শেখ হাসিনার অবস্থা তো দেখেছে তারেক রহমান গত 15-16 বছর ধরে কি করেছে বিএনপি কে। দেখেন শহীদ ভাই, সরি মিশন ভাই, তার শেখ হাসিনা কিন্তু নাই আর, কারণ তারা বিবৃতি দিয়ে সাক্ষাৎকার দিয়ে জয় বলে দিয়েছে ওর মা আর পলিটিক্স করবেন না, তার মানে নতুন নেতৃত্ব আসবে এবং হয়তো সেটা শেখ পরিবার যারা বেঁচে আছে তাদেরকে দিয়েই হতে পারে। ববি টবি এরা আছে, ইয়ে আপনার জয় টিউলিপ এদেরকে দিয়ে হয়তো হবে, হয়তো আমি ধারণা করছি। তাহলে এখন তারেক রহমান তো আর শেখ হাসিনার সাথে ডিল করার কোনো কারণ নাই। আর অদূর ভবিষ্যতে কখন তারা ফিরে আসবে, সবচেয়ে বড় কথা আমরা যে আলোচনা করছি নিশান ভাই, ফিরে আসবে কিভাবে, ফিরে আসবে কেন, ফিরে আসবে ওরা তো এখনো পর্যন্ত কোনো পাত্তি না, দুঃখিত হয় না, ওরা তো এখনো দুঃখিত হয়নি, এখনো তাদের মধ্যে কোনো তো অনুশোচনা নাই, কিচ্ছু নাই, বরঞ্চ তারা বিভিন্ন ভাবে বলছে আমরা ফিরে আসব, ভারত আমাদেরকে ইয়ে করবে, আমরা যুদ্ধ করব, অস্ত্র তুলে নেব। এগুলো বলার পরে ওদের ফিরে আসা, স্বাভাবিক ফিরে আসার কথা বলাটা আমার মনে হয় আমাদের নিজেদের গণতন্ত্রের প্রতি একটু অপমানজনক। আমার মনে হয় যে আমাদের উচিত না বল। তবে তবে আমার মনে হয় কি যে জামাত ইসলাম যদি সামনের 5 বছরে একটা প্ল্যান করে এবং আপনি যেটা বললেন যে নারীর অধিকার নিয়ে আরো ভালো মানে আরো প্রোগ্রেসিভ পদক্ষেপ নেয় এবং সংখ্যালঘুদের ভোটগুলি নিয়েও আরো একটা পদক্ষেপ নেয়, পরিকল্পনা নেয়, তাহলে হয়তো বা তারা আরো ভালো রেজাল্ট করতে পারে বলে আমার মনে হয়। এখন থেকে এই কার্যক্রম শুরু করা উচিত। আমিও মনে করি এটা। জামাত ইসলামী যদি একটা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে আরো প্রতিষ্ঠা, দেখেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটাতে কিন্তু জামাত ইসলামী আছে। ভারতে জন্ম, পাকিস্তানে কোন জায়গায় কিন্তু কখনো প্রধান বিরোধী দল তো দূরের কথা, উল্লেখযোগ্য কোনো আসনও কোনোদিন পায়নি। বাংলাদেশে 18টা পেয়েছিল। এবার যে পেল, এবার যে পেল বিশেষ করে আওয়ামী লীগের বিতাড়নের পরে মানুষ যে জামাত ইসলামীকে যে প্রধান বিরোধী দল হিসেবে যে সম্মানটা দিল এবং হয়তো ক্ষমতাও চলে যেতে পারতো, এরকম একটা অবস্থা। কারণ আপনি যদি অংশগ্রহণ করেন আপনি জিততেও পারেন, এটা কথা। আপনি যেখানে মধ্যে অপোনেন্ট ভালো, অপোনেন্ট খারাপ নাই, তাহলে এই জিনিসটাকে জামাত ইসলামীকে সম্মান করতে হবে। অবশ্যই, যেমন মনে করেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের যে শর্তগুলো, এটা রিপাবলিক হওয়ার শর্ত। সাম্য বলতে আপনি কাউকে নারী বলে কিন্তু ইয়ে করতে পারবেন না, সম্মান অধিকার দিতে হবে। এখানে যে ইসলামী দল আপনি বলতেছেন যে আপনার দলে নারী আমির হতে পারবে না, এটাই তো আপনার ওই মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা তো লঙ্ঘন, এবং রিপাবলিকের তো এটা লঙ্ঘন। আপনি তো বৈষম্য করতে পারবেন না নারী নারী বলে। তো এইসব বিষয়গুলো কিন্তু একটু নারী আমির তো অনেক পরের কথা। জামাত ইসলামী তো 20-30 বছর ধরে তো নারী নেতৃত্ব মেনে নিয়ে জোটেই ছিল এবং আমরা তো দেখেছি এটা। এবং এখানে অনেক ধরনের কথা ওনারা বলেছেন, আমাদের নীতিতে নাই, ওনাদের ম্যানিফেস্টোতে নাই, ওনাদের আদর্শ গঠনতন্ত্রে নাই, কিন্তু ওনারা করেছেন। তাহলে এখনো তো করতে পারেন, গণতন্ত্র পরিবর্তন করতে পারেন ইচ্ছে করলে। ওনারা এটাকে লিবারাল ডেমোক্রেট বা মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে কিছু কিছু জিনিস ওনারা অ্যাড করতে পারেন, যাতে করে জামাত ইসলামের মেইন স্ট্রিম দল হিসেবে প্রমাণিত হয়। মালয়েশিয়া বা তুরস্কের মতো এরকম করতে পারে। তুরস্কের মতো আমরা তো চাই যে বাংলাদেশে 2টা বড় দল থাকুক বা 3টা বড় দল থাকুক, তাদের মধ্যে কম্পিটিশন হোক, মানুষের মধ্যে চয়েস থাকুক। এটা তো জিয়া রহমান চেয়েছিলেন। বদলে গণতন্ত্রের মেইন জিনিস তো সেটাই, শুধু আমাকেই দিতে হবে শেখ হাসিনার মতো, আমিই খাবো আর কেউ কারো খাওয়ার দরকার নাই। এটা তো বিএনপির আদর্শ নীতি না এবং কখনোই তো ছিল না। বহুদিনের দল গণতন্ত্র যে দল সাপোর্ট করে, সমর্থন করে, তারা তো এটা কোনোদিন চায় না। আমরা তো চাই না এরকম, সত্যি সত্যি চাই না। আমরা চাই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আসুক, আমরা বিরোধী দলে যাবো, কিন্তু মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আন্ডার দ্য টেবল প্রচারণা করে আপনার হাইপ উঠিয়ে
মিথ্যা প্রচার করে, সেটা জনগণের জন্য প্রতারণামূলক হবে। এটাই বলছি। এটা তাদের দল, তারা ডিসাইড করবে, আমরা বলার কে তা। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ মিশন ভাই।